হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 8-এর যে ভূগোল বই, সেই ভূগোল 8-এর ভূগোল বইয়ের 10ম অধ্যায়ে যে দক্ষিণ আমেরিকা সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে, একটা মহাদেশ দক্ষিণ আমেরিকা। তো এই মহাদেশ সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানের ভূপ্রকৃতি, নদ নদী, প্রাকৃতিক পরিবেশ, আর্থসামাজিক পরিবেশ, এখানকার যা যা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো জিনিসটা আশা করছি তোমাদের কাছে সহজ হবে। তাহলে দেখো, দক্ষিণ আমেরিকা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করতে গেলে যে যে প্রশ্নগুলো মোটামুটি করতে হবে সেগুলো আমি লিপিবদ্ধ করে রেখেছি। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কিসের দ্বারা দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা থেকে পৃথক হয়েছে, অর্থাৎ আমাদের এই যে দুটো মহাদেশ আছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই একটা আরেকটা থেকে কিসের দ্বারা পৃথক হয়েছে। প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে তোমার পানামা খাল দ্বারা পৃথক হয়েছে, ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে লাতিন আমেরিকা কাকে বলে। দেখো, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা একটা আলাদা কনসেপ্ট হলো, আর লাতিন আমেরিকার জিনিসটা হচ্ছে কি, লাতিন আমেরিকা বলছে, দেখো দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে লাতিন আমেরিকা বলা হয়। দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে বলছে লাতিন আমেরিকা। 16 শতাব্দীর প্রথম দিকে ইউরোপীয় অধিবাসীরা দক্ষিণ আমেরিকায় বসবাস শুরু করে। এদের মধ্যে স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি, ইতালিয়ানরা ছিল প্রধান। তাই এই অঞ্চলগুলোতে ইউরোপীয় ভাষার প্রভাব দেখা যায়। এখানকার ভাষাগুলি প্রধানত প্রাচীন ভাষা ল্যাটিন থেকেই সৃষ্টি। বর্তমানেও এই ভাষাগুলি মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে প্রচলিত আছে। তাই এই অঞ্চলকে বলা হয় লাতিন আমেরিকা, অর্থাৎ লাতিন ভাষাটা যেহেতু প্রচলিত আছে তাই এর উপরে বেস করে একে বলছে তোমার লাতিন আমেরিকা। এরপরে যেটা আছে দেখো, বলছে দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির বিবরণ দাও। অর্থাৎ এখানকার যে ভূপ্রকৃতি আছে, দেখো প্রথমেই এটিকে 4টি ভাগে ভাগ করছে। 4টি ভাগ কী কী? 1 নম্বর ভাগ হচ্ছে তোমার পশ্চিমের পার্বত্য অঞ্চল, যেটা উত্তর আমেরিকাতেও আছে, পশ্চিমের পার্বত্য অঞ্চল। 2 নম্বর হচ্ছে তোমার পূর্বের উচ্চভূমি, মধ্যভাগের সমভূমি অঞ্চল এবং এই এই তিনটে, এই 4টে ভাগে ভাগ করছে। তাহলে এবং এবং পশ্চিমের সংকীর্ণ উপকূল অঞ্চল। তাহলে এই 4টে ভাগ। তাহলে প্রথম ভাগটা কি? পশ্চিমের পার্বত্য অঞ্চল। বলছে পশ্চিমের পার্বত্য অঞ্চলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমে প্রধানত আন্দাজ পর্বতমালা নিয়ে গঠিত। উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত এই পার্বত্য অঞ্চলটি বিস্তৃত। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। অ্যাকোয়ানগুয়া আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গড় উচ্চতায় পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শ্রেণী হলো আন্দিজ। আন্দিজ পর্বতমালার বেশ কিছু জায়গায় পর্বত বেষ্টিত মালভূমি আছে, যেমন বলিভিয়া, ইকুয়েডর, পেরু, টিটিকাকা মালভূমি। এদের মধ্যে উচ্চতম হচ্ছে টিটিকাকা। এই মালভূমিতেই অবস্থিত টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। তাহলে এই গেল তোমার পশ্চিমের পার্বত্য অঞ্চল। 2 নম্বর কি আছে? পশ্চিমের সংকীর্ণ উপকূল অঞ্চল, অর্থাৎ সমুদ্রের উপকূল যেটা আছে সেই সংকীর্ণ উপকূল অঞ্চল। বলছে অঞ্চলটি মহাদেশের পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূল এবং আন্দিজ পর্বতমালার মাঝখানে সংকীর্ণ অংশ। সমগ্র পশ্চিম উপকূল জুড়ে মহাদেশটির উত্তর থেকে দক্ষিণে পর্যন্ত সংকীর্ণ উপকূল গড়ে উঠেছে। এর মধ্যভাগ প্রায় 1100 কিলোমিটার দীর্ঘ আটাকামা মরুভূমি অবস্থিত। এই মরুভূমি অঞ্চলটি পৃথিবীর অন্যতম শুষ্ক এবং খরাপ্রবণ অঞ্চল। এরপর দেখো পূর্বের উচ্চভূমি। দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে 2টি উচ্চভূমি অঞ্চল আছে। 2টি উচ্চভূমি বহু প্রাচীন ভূখণ্ডের অংশ। এগুলি ভারতের দাক্ষিণাত্য মালভূমি এবং উত্তর আমেরিকার কানাডীয় শিল্ড অঞ্চলের সমসাময়িক। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকার শিল্ড অঞ্চল। বুঝতে পেরেছো? এই দুটি উচ্চভূমি আমাজন নদী বিভক্ত। ক হচ্ছে আমাজন নদী উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত। ভেনেজুয়েলা, ফ্রেঞ্চ গায়ানা, সুরিনাম, গায়ানা প্রভৃতি দেশে এই উচ্চভূমি বিস্তৃত। উচ্চভূমিটি উত্তর ও পূর্ব উপকূলের দিকে ক্রমশ ঢালু। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল এই গায়ানা উচ্চভূমিতে সৃষ্টি হয়েছে। রোরোইমা হলো এই উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ। খ হচ্ছে আমাজন নদীর দক্ষিণ দিকে ব্রাজিল উচ্চভূমি অবস্থিত। এই উচ্চভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত পিকো ডো বানরাইডা হলো সর্বোচ্চ শৃঙ্গ। ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে ম্যাটোগ্রাসো মালভূমি অবস্থিত। এই মালভূমি অ্যামাজন ও লা প্লাটা নদী জলবিভাজিকা হিসাবে অবস্থান করছে। এরপর দেখো 4 নম্বর যেটা আছে, মধ্যভাগের বিশাল সমভূমি। পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমির মাঝে এই বিশাল সমভূমি অঞ্চল অবস্থিত। এর আয়তন দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ধেকেরও বেশি। ওরিনোকো, অ্যামাজন ও লা প্লাটা নদীর সম্মিলিত অববাহিকা হলো এই সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় বিভিন্ন নামে পরিচিত, যেমন ওরিনকো নদী অববাহিকায় তোমার ল্যানোস সমভূমি, অ্যামাজন নদী অববাহিকায় সেলভা সমভূমি, প্যারানা প্যারাগুয়ে নদী অববাহিকায় তোমার গ্র্যান্ড চাকো সমভূমি, লা প্লাটা নদী অববাহিকায় পম্পাস সমভূমি নামে পরিচিত। এদের মধ্যে সেলভা সমভূমি বৃহত্তম। আমাজন নদী অববাহিকায় সৃষ্ট এই সেলভা সমভূমিতে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। এর নাম হচ্ছে সেলভা অরণ্য, সেলভা অরণ্য বা আমাজন অরণ্য। অপরদিকে ল্যানোস পম্পাস সমভূমি হলো
প্রকৃতপক্ষে তৃণভূমি অঞ্চল হয়েছে। তাহলে এই গেল তোমার এখানকার ভূপ্রকৃতি। এরপর দেখো আমাদের যেটা আছে দক্ষিণ আমেরিকার নদ নদী সম্পর্কে বিবরণ দাও। তাহলে দেখো আমাদের দক্ষিণ আমেরিকাতে যে সমস্ত নদীগুলি দেখতে পাওয়া যায়, অ্যামাজন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নদী, এবং এই অ্যামাজন নদী বরাবরই কিন্তু অববাহিকা নদী বরাবরই তোমার অ্যামাজন অরণ্যটা তোমার সৃষ্টি হয়েছে, বা সেলভা অরণ্য, অ্যামাজন অরণ্য। তো এখানকার নদ নদী সম্পর্কে দেখো, এখানকার প্রধান নদী হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যামাজন, 2 নম্বর অরুণকো নদী, 3 নম্বর হচ্ছে লা প্লাটা নদী। এই তিনটাই হচ্ছে এখানকার প্রধান নদী। হ্যাঁ, তাহলে প্রথম যে নদীটা সেটা হচ্ছে পূর্ববাহিনী নদী অ্যামাজন, অর্থাৎ পূর্ববাহিনী হয়ে এটা আটলান্টিক মহাসাগরে পড়েছে। অ্যামাজন বলছে অ্যামাজন নদী জলপ্রবাহের দিক থেকে পৃথিবীর মধ্যে প্রথম স্থানে আছে। নদী জলপ্রবাহের দিক থেকে, অর্থাৎ যে পরিমাণ জল এই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় এই পরিমাণ জল নদীতে কোথাও প্রবাহিত হয় না। এই নদী দৈর্ঘ্যের দিক থেকে পৃথিবীতে দ্বিতীয় স্থানে। তাহলে প্রথম আছে নীল নদ, ঠিক আছে, দ্বিতীয় স্থানে আছে অ্যামাজন, এর দৈর্ঘ্য 6450 কিলোমিটার। এই নদী মারানন নামে আন্দিজ পর্বতের মিস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। মারানন, নাপো, উকায়েলি এই 3টি নদী পেরু দেশে মিলিত হয়ে অ্যামাজন নাম ধারণ করেছে। তারপর কিছুটা পথ উত্তর দিকে এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। মোহনায় এই নদী 50 কিলোমিটার চওড়া, বাপরে 50 কিলোমিটার, বুঝতে পারছো। অ্যামাজন প্রধান প্রায় 1500 উপনদী আছে। ডান তীরের প্রধান উপনদী মাদিরা, বাম তীরের প্রধান উপনদী নিগ্রো। এবার দেখো অরিনোকো বলছে ভেনেজুয়েলা ও ব্রাজিলের সীমানায় গিয়ানা উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। এই নদী ভেনেজুয়েলার মধ্য দিয়ে প্রথমে উত্তর পশ্চিমে, পরে উত্তর দিকে এবং শেষে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে পড়েছে। অরিনোকোর ডান তীরের প্রধান উপনদী ক্যারোনি নদীর অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এবং বাম তীরের উপনদীগুলি হলো গুয়াভিয়ার, ভিকাডা, মেটা, আপুর প্রভৃতি। এবার দেখো দক্ষিণ বাহিনী নদী, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের দিকে যেগুলো গেছে, দেখো লা প্লাটা এই নদী প্রথমে ব্রাজিল উচ্চভূমিতে পারানাইবা নামে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। পূর্ব দিকে গ্রান্ডি নদী এসে পরে পারানাইবার সাথে মিলিত হয়েছে। তখন পারানা নদী নাম নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। পরে এই নদী দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। প্যারাগুয়ে, স্যালাডো, ইগুয়াসু, উরুগুয়ে প্রভৃতি প্যারানার উপনদী। তারপরে ইগুয়াসু নদীর উপর ইগুয়াসু জলপ্রপাত বিখ্যাত। এবার দেখো উরুগুয়ে নদী বলছে এই নদী ব্রাজিল উচ্চভূমিতে উৎপন্ন হয়েছে। এটি প্রথমে ব্রাজিল, পরে আর্জেন্টিনার সীমানা দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। পরে উরুগুয়ে এবং আর্জেন্টিনার সীমানা দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে পারানা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তখন এর নাম হয়েছে লা প্লাটা। মোহনার কাছে এর নাম হয়েছে রিও ডি লা প্লাটা। ঠিক আছে, এই হলো তাহলে তোমার দক্ষিণ আমেরিকার নদ নদী সম্পর্কে একটা বর্ণনা। এরপরে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে অ্যামাজন নদীর মোহনা অঞ্চলে লবণের পরিমাণ কম কেন? তাহলে মোহনা অঞ্চলে তোমার লবণের পরিমাণটা কম হচ্ছে, তার কারণ কি? এখানে তোমার জলে লবণতার পরিমাণটা কমে যাচ্ছে। অ্যামাজন নদীর মোহনায় অঞ্চলে প্রচুর পরিমাণে স্বাদু জল বা মিষ্টি জল সমুদ্রে এসে মেশে, তাই এই অঞ্চলে জলের লবণের পরিমাণটা কিন্তু কম থাকে। এরপরের প্রশ্ন কি আছে বলছে আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? এবার দেখো পর্বতের দিকে আমরা চলে আসছি। তাহলে আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ, তার কারণ কি গো? তার কারণ হচ্ছে এটা একটা ভঙ্গিল পার্বত্য অঞ্চল, ঠিক যেমন আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলটা ভূমিকম্প প্রবণ। বলছে আন্দিজ পার্বত্য অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘ বলয়ের অংশ। এখানে অসংখ্য আগ্নেয়গিরি থাকায় প্রায়ই অগ্নুদ্গম ঘটে, ফলে ভূমিকম্প হয়, তাই এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার টিকা। প্রথমে হচ্ছে মন্টিভিডিও। তাহলে দেখো যে টিকাগুলো আছে সেই টিকাগুলোর মধ্যে মন্টিভিডিওটা আমাদেরকে প্রথমে করতে হবে। বলছে উরুগুয়ের রাজধানী শহর মন্টিভিডিও। হ্যাঁ, লা প্লাটা নদীর মোহনায় অবস্থিত এই বন্দর শহর এটি। 1726 খ্রিস্টাব্দে ইউরোপীয় বণিক সম্প্রদায় স্পেনীয়রা বাণিজ্যিক বিকাশের জন্য এখানে প্রথম উপনিবেশ গড়ে তোলে। এখানে বাণিজ্য বিকাশ ঘটে। বর্তমানে এটি দেশের বৃহত্তম বন্দর। বিদেশে রপ্তানি বাণিজ্যের সিংহভাগই চলে মন্টিভিডিও পথে। এই বন্দর পথে পশম, মাংস, চামড়া রপ্তানি করা হয়। বয়ন শিল্প, মদ শিল্প, দুগ্ধজাত দ্রব্য নির্ভর ডেয়ারি শিল্প এখানে গড়ে উঠেছে। তাহলে এই গেল
তোমার মন্টেভিডিও। এরপর দেখো মাটাগ্রাসো, তাহলে মাটাগ্রাসো হচ্ছে একটা মালভূমি, বুঝতে পারছো, বা সিল্ড অঞ্চল। তো এখানে কি বলছে দক্ষিণ আমেরিকার পূর্ব এবং মধ্যভাগের উচ্চভূমির মধ্যাংশে নাম মাটাগ্রাসো মালভূমি, পশ্চিমে আন্দিজ পর্বতমালা ও পূর্বের ব্রাজিলের উচ্চভূমির মধ্যে যোগসূত্র রচনা করেছে মাটাগ্রাসো মালভূমি। এই মালভূমিতেই আছে বিখ্যাত জলপ্রপাত ইগুয়েজু। এই উচ্চভূমি অ্যামাজন ও লা প্লাটা নদীর জল বিভাজিকা রূপেও অবস্থান করে। মাটাগ্রাসো মালভূমি ভূমিরূপগতভাবে কম বন্ধুর তবে খাড়া প্রকৃতির, বুঝতে পারছো। এরপরে যেটা আছে বলছে যে টিটিকাকা হ্রদ। তাহলে টিটিকাকা হ্রদটা দেখো কি বলছে, যে পেরু এবং বলিভিয়ার সীমান্তে টিটিকাকা হ্রদের অবস্থান। এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম ও পৃথিবীর উচ্চতম হ্রদ। এটি একটি নব্য হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 3810 মিটার, গভীরতা 107 মিটার। হ্রদটির অবস্থান আন্দিজ পর্বত বেষ্টিত বলিভিয়া মালভূমিতে। এর ক্ষেত্রফল প্রায় 8331 বর্গ কিলোমিটার। এই হ্রদ থেকে নির্গত দেসা গুয়াদেরো নদী উরু এবং পোপো হ্রদে মিশেছে। এরপর নেক্সট আছে এস্টানসিয়া। এস্টানসিয়াটা কি বলছে, পশুপালনের জন্য আর্জেন্টিনার বৃহদায়তন যে খামার তৈরি করা হয়েছে তাকে এস্টানসিয়া বলা হয়। একটি এস্টানসিয়ার আয়তন 50,000 একর। এটি একটি এস্টানসিয়ার প্রায় 20,000 গবাদি পশু একসঙ্গে পালিত হয়। উরুগুয়ে এবং আর্জেন্টিনার পম্পাস তিনাঞ্চলে মাংস, পশম, তারপর তোমার পশু চর্মজাতীয় অর্থকারী সম্পদ বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য উন্নত ফার্ম তৈরি করে সেখানে পুষ্টিকর পশু খাদ্য আলফা তৃণ লাগানো হয়। নাতিশীতোষ্ণ আর হাওয়ায় গবাদি পশুজাত দুগ্ধ এবং মাংস স্বভাবতই সংরক্ষণ করা হয়। বৃহদায়তন ফিগ গরিফিতো নামক কসাইখানাগুলোতে মাংস প্রক্রিয়াকরণ করে প্যাকিং বাক্সে দেশ বিদেশে রপ্তানি করা হয়। এই সুপরিকল্পিত কর্মপ্রক্রিয়া সম্পাদনে এস্টেনসিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। এরপরে দেখো যেটা আছে বলছে বুয়েন্স এয়ার্স বলছে আর্জেন্টিনার রাজধানী শহর হচ্ছে বুয়েন্স এয়ার্স। লা প্লাটা নদীর তীরে অবস্থিত দেশের বৃহত্তম শহর এবং বন্দর। এখানে একটি বড় রেঞ্জ অঞ্চল আছে। এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম শহর। এখানে মোটর গাড়ি নির্মাণ, রাসায়নিক বস্ত্র বয়ন, খাদ্য প্রস্তুত, কাগজ শিল্প, পশম, পশু মাংস প্যাকিং শিল্প গড়ে উঠেছে। বুয়েন্স এয়ার্সের সুপরিকল্পিত নগর ও আড়ম্বরপূর্ণ সুবিশাল উচ্চ আটলান্টিক সমৃদ্ধ এই শহরকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলে অভিহিত করা হয়। আন্দিজ পর্বতের মধ্যবর্তী গিরিপথ উইলা প্লাটা দিয়ে বুয়েন্স এয়ার্স থেকে ভলমারাইসো পর্যন্ত যেতে রেলপথে 39 ঘন্টা সময় লাগে। তাহলে এই গেল তোমার বুয়েন্স এয়ার্স। এরপর দেখো আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। তাহলে আমাদের যে কোনো নদীর মোহনায় যে সমস্ত বদ্বীপ গড়ে ওঠার জন্য যে সমস্ত অনুকূল পরিবেশ দরকার সেগুলো নেই, তাই গড়ে ওঠেনি। প্রথম যেটা আছে, প্রচুর পরিমাণে বৃষ্টির জল বহন করে এনে সমুদ্রে ফেলে অ্যামাজন নদী। 2 নম্বর কি, অ্যামাজন প্রবল বেগে প্রবাহিত হয়ে মোহনায় মিলিত হয়েছে। 3 নম্বর কি, এই নদীর মোহনা প্রশস্ত হওয়ায় জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করে এবং ভাটায় তা বেরিয়ে যায়। তারপরে 4 নম্বর কি, এই নদীর মোহনা অঞ্চলের সমুদ্র উপকূলে সমুদ্র স্রোতও বেশ শক্তিশালী, এই জন্য কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। এরপর দেখো অ্যামাজন নদী জলপ্রবাহের পরিমাণ সর্বাধিক কেন। তাহলে অ্যামাজনের জলপ্রবাহের পরিমাণ সর্বাধিক, তার কারণ কি, প্রথম যে কারণটা সেটা হচ্ছে অ্যামাজন অববাহিকা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এখানে কিন্তু সারা বছর তোমার পরিচালন প্রকৃতির বৃষ্টিপাত হয়, হ্যাঁ, তাই এই অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। 2 হচ্ছে তাছাড়া আয়ন বায়ু আন্দিজ পর্বতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, এটা গেল 2 নম্বর মানে বায়ু প্রবাহ কারণ। 3 নম্বর কি, অ্যামাজন অববাহিকার আয়তন প্রায় তোমার 70,50,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ এর আয়তনটাও কিন্তু সুবিশাল। 4 নম্বর, তাছাড়া অ্যামাজন নদীর উপনদীর সংখ্যা 1000-এরও বেশি, ফলে তারা অ্যামাজনকে প্রচুর জল দান করে, যার জন্য এর জলের পরিমাণটা হচ্ছে সর্বাধিক। এরপর দেখো যেটা আছে বলছে দক্ষিণ আমেরিকার আমাজন নদী প্রবাহে দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। তাহলে দেখো আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে তার কারণ কি, পশ্চিমাংশে আটাকানা মরুভূমি, তার দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে আটাকানা মরুভূমির সৃষ্টি হয়েছে কারণ দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আন্দিজ পর্বতে বাধা পেয়ে পর্বতের পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পর্বতের পশ্চিম দিকে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে। আমরা যদি শৈলক্ষেপ বৃষ্টিপাত পড়ি তাহলে দেখব যে পর্বতের যে প্রতিপাত ঢাল আছে সেখানে বৃষ্টিপাত হয়ে থাকে, ঠিক যেমন এখানে আন্দিজ পর্বতে বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু তার পশ্চিম ঢালে কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে। আটাকামা অঞ্চলটি বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত, তাই বৃষ্টির অভাবে আটাকামায় মরুভূমির সৃষ্টি হয়েছে এবং এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম শুষ্ক খরাপ্রবণ অঞ্চলে পরিণত হয়েছে। নেক্সট যেটা আছে বলছে কুইটা
কুইটো শহরকে চির বসন্তের দেশ বলা হয় কেন? তাহলে কুইটো শহরকে চির বসন্তের দেশ বলছে, তার কারণ কি? কুইটো দক্ষিণ আমেরিকার অন্তর্গত ইকুয়েডরের রাজধানী। নিরক্ষীয় অঞ্চলের অন্তর্গত স্থানটির অক্ষাংশে 1 ডিগ্রি দক্ষিণ এবং দক্ষিণাংশে 78 ডিগ্রি পশ্চিম। নিরক্ষীয় জলবায়ুর প্রকৃতি উষ্ণ আর্দ্র, কিন্তু কুইটো শহরটি আন্দিজ পার্বত্য অঞ্চলে প্রায় 2819 মিটার উচ্চতায় অবস্থিত। উঁচুতে অবস্থিত হয় বলে উষ্ণতা তুলনামূলকভাবে কম থাকে। সারা বছর নাতিতীব্র উষ্ণতার আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয়। আন্দিজ পর্বতের পশ্চিম ঢালে কুইটো শহর অবস্থিত। পূর্ব ঢালে বেশি বৃষ্টি হওয়ায় ঘন বনভূমি মনটানা সৃষ্টি হয়েছে। পশ্চিম ঢাল কম বৃষ্টিবহুল, তাই আবহাওয়া শুষ্ক, অনেকটা বসন্ত ঋতুর মতো। তাই কুইটোকা চির বসন্তের দেশ বলা হয়। তারপরে দেখো কেটা আছে, বসন্তের দেশ বলে কেন? মধ্য চিলিতে কেবলমাত্র শীতকালে বৃষ্টি হয় কেন? তাহলে মধ্য চিলিতে একমাত্র শীতকালে বৃষ্টি হয়, কারণ কি? দক্ষিণ আমেরিকার মধ্য চিলির অক্ষাংশত বিস্তার 30 থেকে 40 ডিগ্রি। এখানে শীতকালে মে জুলাই মাসে তোমার মে জুলাই মাস এখানে উত্তর পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। প্রশান্ত মহাসাগর থেকে আসা তোমার উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু জলীয় বাষ্প বহন করে পশ্চিম প্রান্তে বৃষ্টিপাত ঘটায়। শীতকালীন বৃষ্টিপাতের কারণে এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু সৃষ্টি হয়েছে। তাহলে ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে তোমার শীতকালে বৃষ্টি। এরপর দেখো আটাকামা ও প্যাটাগোনিয়া মরুভূমির পার্থক্য লেখো। তাহলে দেখো এই যে দুটো মরুভূমি আছে, এই দুটো মরুভূমির মধ্যে পার্থক্য বলছে। দেখো প্রথম যেটা আছে বলছে আন্দিজ পর্বতের মধ্যভাগে পেরু এবং চিলির মধ্যে প্রসারিত মরুভূমি আটাকামা অবস্থিত। অন্যদিকে প্যাটাগোনিয়াটা কি বলছে? দক্ষিণ আমেরিকার দক্ষিণে আর্জেন্টিনায় অবস্থিত মরুভূমির নাম প্যাটাগোনিয়া। আটাকামা একটি উষ্ণ মরুভূমি, এখানে বৃষ্টি খুব কম হয়, বছরে গড়ে 20 মিলিমিটারেরও কম। আর প্যাটাগোনিয়া একটি পর্বত বেষ্টিত নাতিশীতোষ্ণ মরুভূমি, এখানকার উষ্ণতা 3 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটার। আয়তন, আটাকামার আয়তন হচ্ছে 1,05,00,000 বর্গ কিলোমিটার। আর তার প্যাটাগোনিয়ার আয়তন হচ্ছে 6,73,000 সরি, এটা তোমার আটাকামার আয়তন হচ্ছে তোমার 1,05,000 বর্গ কিলোমিটার। অন্যদিকে প্যাটাগোনিয়ার আয়তন হচ্ছে 6,73,000 বর্গ কিলোমিটার জুড়ে এটা অবস্থিত। আটাকামা উষ্ণ গ্রীষ্মকাল এবং শীতল ও শুষ্ক শীতকাল এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য। টানা 5 থেকে 10 বছর বৃষ্টিহীন, তাই একে দক্ষিণ আমেরিকার শুষ্কতম অঞ্চল বলে অভিহিত করা হয়। অন্যদিকে প্যাটাগোনিয়াতে এখানে উষ্ণ গ্রীষ্মকাল এবং শীতল শীতকাল, তবে মাঝে মাঝে পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়। তাহলে এই হচ্ছে দুটো মরুভূমির মধ্যে পার্থক্য। নেক্সট এবারে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। তাহলে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ এবং জলবায়ুর নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে দেখো জলবায়ুর যে নিয়ন্ত্রক, অর্থাৎ কোন কোন উপাদান দ্বারা জলবায়ুটা তোমার দক্ষিণ আমেরিকার নিয়ন্ত্রিত হচ্ছে, সেই বিষয়গুলো আমাদেরকে একটু পড়তে হবে। তাহলে সেটা কি? প্রথম কি, এখানে দেখো 5টা নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে। 5টার মধ্যে প্রথমে কি আছে? অক্ষাংশগত অবস্থান। বলছে দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষীয় রেখা আর প্রায় মাঝ বরাবর মকরকান্তি রেখা বিস্তৃত। হ্যাঁ, অক্ষাংশগত অবস্থানের হিসাবে মহাদেশটির 70% উষ্ণমণ্ডলে, 20% নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং 10% তোমার শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। এটা হলো অক্ষাংশগত বিস্তার। 2 নম্বর কি? সমুদ্র থেকে দূরত্ব। বলছে মহাদেশটির উত্তর অংশ প্রশস্ত এবং দক্ষিণ অংশ অত্যন্ত সংকীর্ণ, এই কারণে মহাদেশের উত্তরে অভ্যন্তরে সমুদ্রের প্রভাব পড়ে না। তারপরে দেখো ভূমির উচ্চতা। বলছে প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না, তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আন্দিজ পর্বত, গায়ানা উচ্চভূমি ও ব্রাজিলের উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতা সারা বছর কম থাকে। এবার দেখো সমুদ্র স্রোত। বলছে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকে জলবায়ু উষ্ণ হয়, শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকে জলবায়ু শীতল হয়। আর দেখো বায়ু প্রবাহ। বলছে এই মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে এই পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টিচ্ছাল অঞ্চলে পরিণত হয়েছে, যার জন্য তোমার আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। এরপর দেখো যেটা আছে, তাহলে নিয়ন্ত্রকগুলো আমরা পড়লাম। এরপরে দেখো বেশিরভাগ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত, অর্থাৎ আমাদের এই যে তোমার দক্ষিণ আমেরিকা আছে, এই দক্ষিণ আমেরিকাতে তো অনেক প্রকৃতির জলবায়ু তোমার বিরাজ করছে। তো এবারে বেশিরভাগ অংশটা কোন প্রকৃতির জলবায়ু অঞ্চলে বিরাজ করছে? তো সেটা হচ্ছে তোমার 70% অংশ উষ্ণমণ্ডলের অন্তর্গত। বুঝতে পেরেছ? এরপর বলছে এই মহাদেশের কোন অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত বা কোন অংশের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। বলছে দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্বাংশে ব্রাজিল উষ্ণ ব্রাজিল স্রোত দ্বারা এবং পশ্চিমাংশে
পেরু শীতল হাম্বোল্ট বা পেরু স্রোত দ্বারা বেশি প্রভাবিত। মহাদেশটি চিলির দক্ষিণ ভাগের জলবায়ু সমভাবাপন্ন। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার তাদের প্রভাব। এরপর দেখো দক্ষিণ আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ জলবায়ু সম্পর্কে এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যে তোমার বর্ণনা আছে সেটা আমাদেরকে তোমার করতে হবে, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। তাহলে দেখো দক্ষিণ আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা যদি বর্ণনা করতে যাই তাহলে তাদের সম্পর্কটা আমাদেরকে লিখতে হবে। দেখো উত্তর আমেরিকাতে যেমন অনেকগুলো তোমার জলবায়ু দেখতে পাওয়া যায়, ঠিক একই রকম এখানেও কিন্তু অনেক জলবায়ু, প্রায় পৃথিবীর প্রায় সমস্ত জলবায়ু দেখতে পাওয়া যাচ্ছে। মৌসুমী জলবায়ু কিন্তু উত্তর এবং দক্ষিণ কোনো আমেরিকাতেই দেখতে পাওয়া যায় না। তাহলে প্রথম যেটা দেখো দিয়েছে নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু বা চিরহরিত অরণ্য, যেটা বলছে সেলভা। ঠিক আছে, সেলভা অরণ্য, এটার অবস্থান কি নিরক্ষরেখা নিকটবর্তী অ্যামাজন এবং ওরিনকো নদী অববাহিকা, এছাড়া ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং সুরিনামের দক্ষিণাংশ। জলবায়ুর বৈশিষ্ট্য কী বলছে, সারা বছর একই রকম উষ্ণ আর্দ্র জলবায়ু দেখা যায়, এখানে কোনো ঋতু পরিবর্তন হয় না। স্বাভাবিক উদ্ভিদ বলছে রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট, বাঁশ ঘন সন্নিবিষ্টভাবে জন্মায় বলে কোথাও কোথাও সূর্যালোক প্রবেশ করতে পারে না, এই কারণে এই স্থান গোধূলি অঞ্চল নামে পরিচিত। এবার ধরো সাভানা জলবায়ু বা সাভানা তৃণভূমি এবং পর্ণমোচী উদ্ভিদ বলছে এই তৃণভূমি অঞ্চল গায়ানা উচ্চভূমি এবং ব্রাজিলের উচ্চভূমি নদী উপত্যকায় দেখা যায়। জলবায়ুর বৈশিষ্ট্য যে গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র এবং শীতকাল শীতল এবং শুষ্ক, বেশিরভাগ বৃষ্টিপাতই গ্রীষ্মকালেই ঘটে। সাভানা তৃণভূমি অঞ্চলের তোমার বিভিন্ন প্রকার লম্বা ঘাস বিচ্ছিন্নভাবে শাল সেগুন গাছ দেখতে পাওয়া যায়। এবার দেখো উষ্ণ ক্রান্তীয় জলবায়ু এবং ক্রান্তীয় মিশ্র বনভূমি বলছে ব্রাজিলের পূর্বাংশ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। পূর্ব দিক থেকে আগত জলীয় বাষ্প পূর্ব আয়নবায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। আর স্বাভাবিক উদ্ভিদ তোমার শাল সেগুন জারুল মেহগনি ইত্যাদি বনভূমি দেখা যায়। এবার দেখো ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল ও কাঁটা জাতীয় উদ্ভিদ বলছে মহাদেশের পশ্চিমে আটাকামা মরুভূমিতে এই জলবায়ু দেখা যায়। জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল খুব উষ্ণ এবং শীতকাল শীতল। এই অঞ্চলটি পৃথিবীর শুষ্কতম অঞ্চল। বৃষ্টিহীন শুকনো জলবায়ুর জন্য এখানে গুল্ম, কাঁটা গাছ, ঝোপ এবং ক্যাকটাস জাতীয় গাছ জন্মায়। এবার তো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদ বলছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল বলছে মধ্য চিলির অন্তর্গত আটাকামা মরুভূমির দক্ষিণে এই জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য কি বলছে গ্রীষ্মকাল উষ্ণ এবং শুষ্ক, শীতকালে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। আর স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টিহীন গ্রীষ্মকালে আর্দ্রতা ধরে রাখার জন্য উদ্ভিদের লম্বা মূল এবং মোমযুক্ত পাতা হয়। কাঁটাযুক্ত ঝোপঝাড়, ক্যাকটাস, অ্যাকাসিয়া গাছ জন্মায়। এবার তো শীতল সামুদ্রিক জলবায়ু এবং মিশ্র বনভূমি বলছে দক্ষিণ চিলি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। সারা বছরই সমভাবাপন্ন জলবায়ু থাকে। চির সবুজ এবং চিরসবুজ এবং পর্ণমোচী গাছের মিশ্র বনভূমি দেখতে পাওয়া যায়। নাতিশীতোষ্ণ জলবায়ু এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি বলছে আর্জেন্টিনা, উরুগুয়ে, উত্তর পূর্বাংশ পম্পাস তৃণভূমি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। বৈশিষ্ট্য কী বলছে জলবায়ু প্রায় সমভাবাপন্ন, তবে গ্রীষ্মকালে বেশ উষ্ণ হয়। আর স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য এই তৃণভূমির ঘাসগুলো সাভানা তৃণভূমির মতো লম্বা নয়। এরপর দেখো নাতিশীতোষ্ণ মরু জলবায়ু এবং কাঁটা এবং মরু জাতীয় উদ্ভিদ বলছে মরু অবস্থান কি মরু প্রধান প্যাটাগোনিয়া অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ, শীতকাল শীতল। পশ্চিমা বায়ুর প্রভাবে এই অঞ্চলে অবস্থিত হয়, বৃষ্টিপাত কম হয়। আর স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য ঝোপঝাড় এবং কাঁটা জাতীয় ঘাস দেখা যায়। এবার পার্বত্য জলবায়ু এবং অ্যালপাইন সরলবর্গীয় এবং পর্ণমোচী উদ্ভিদ বলছে সমগ্র মহাদেশ জুড়ে উত্তর থেকে দক্ষিণে আন্দিজ পার্বত্য অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলের উচ্চ অংশে অতি শীতল জলবায়ু এবং পর্বত পাদদেশীয় অঞ্চলে অপেক্ষিত কম উষ্ণ জলবায়ু দেখা যায়। আর স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি অধিক উচ্চ স্থানে ঘাস লাইকেন জন্মায়। পর্বতের ঢালে নিচের দিকে পর্ণমোচী উদ্ভিদের বৃক্ষের বনভূমি কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ুর মধ্যে সম্পর্ক। এরপর দেখো বলছে দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য। তাহলে দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দক্ষিণ আমেরিকার যে সমস্ত অঞ্চলে তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল রয়েছে তার অবস্থান এবং বৈশিষ্ট্য তোমার বর্ণনা করতে বলছে। তার নিরক্ষীয় জলবায়ু তোমার সাধারণত কোথায় দেখতে পাওয়া যাবে, নিরক্ষরেখার উভয় থেকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়। অবস্থান বলছে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের উত্তর এবং মধ্যভাগ এবং পার্শ্ববর্তী পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া প্রভৃতি দেশের কিছু অংশে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। এবার জলবায়ুর বৈশিষ্ট্য কি, এই জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলের মধ্যাহ্নকালীন সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ে, ফলে দিন রাত্রির দৈর্ঘ্য সমান। সূর্য প্রতিদিন এই সময় একই সময় উদিত হয় এবং একই সময় অস্ত যায়।
3 নম্বর হচ্ছে এই অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল বিরাজ করে। 4 হচ্ছে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের নিকট মিলিত হওয়ায় ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স সৃষ্টি হয়। এই অঞ্চলের উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠে প্রসারিত হয় এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই অঞ্চলে প্রায় প্রতিদিন বিকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর হচ্ছে উষ্ণতা। উষ্ণতায় সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পতিত হয়, ফলে এই অঞ্চলের উষ্ণতা অনেক বেশি। উষ্ণতা 22 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বলছে সারা বছর প্রায় প্রতিদিন পরিচালন বৃষ্টিপাত হয়। 2 হচ্ছে প্রায় প্রতিদিন অপরাহ্নে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় এবং প্রত্যহ বৃষ্টিপাতের পর নির্মল আকাশ দেখতে পাওয়া যায়। আর 4 হচ্ছে এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের গড় 250 থেকে 300 সেন্টিমিটারের মতো। আর এই দেখো এই অঞ্চলটা হচ্ছে তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান। তাহলে এটা গেল তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এরপর দেখো হচ্ছে দক্ষিণ আমেরিকার সাভানা জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য। তাহলে সাভানা যেটা আমরা পড়লাম, এটা কোথায় দেখতে পাওয়া যায়? সাভানা নিরক্ষরেখার উভয় থেকে 5 থেকে 20 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। অবস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের মান্টোগ্রাসো মালভূমি এবং কাটিঙ্গা অঞ্চল, বলিভিয়া এবং প্যারাগুয়ে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গিয়ানা, সুরিনামের নামের কিছু অংশে সাভানা জলবায়ু বিরাজ করে। হ্যাঁ, জলবায়ুর বৈশিষ্ট্য। এই জলবায়ু অঞ্চলে শুষ্ক এবং ঋতু এবং দীর্ঘস্থায়ী। এই জলবায়ু অঞ্চলে বর্ষা ঋতু স্বল্পস্থায়ী। গ্রীষ্ম ঋতুতে পরিচলন বৃষ্টি হয়, শীতকালে বৃষ্টি হয় না। উষ্ণতা বলছে এই অঞ্চল উষ্ণমণ্ডলে অবস্থিত, তাই গ্রীষ্মকালের উষ্ণতা খুব বেশি। গ্রীষ্মকালের গড় উষ্ণতা 32 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্র বর্ষাকালের বৃষ্টিপাতের জন্য উষ্ণতা কম হয়, তখন উষ্ণতা থাকে 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতার প্রসর গড়ে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বৃষ্টিপাত সাভানা অঞ্চলে প্রধানত গ্রীষ্মকালে পরিচলন বৃষ্টি হয়, তবে উচ্চ পর্বত অঞ্চলে কিছু শৈলক্ষেপ বৃষ্টিপাতও ঘটে। নিরক্ষীয় অঞ্চলের কাছে প্রায় 150 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। উপক্রান্তীয় অঞ্চলে প্রায় 100 সেন্টিমিটার এবং মেরু সীমান্তে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এটা গেল তোমার সাভানা। এরপর দক্ষিণ আমেরিকার স্টেপ নাতিশীতোষ্ণ জলবায়ুর অবস্থান এবং বৈশিষ্ট্য। স্টেপ বা নাতিশীতোষ্ণ। তাহলে দেখো এখানে তোমার কি বলছে, বিস্তার হচ্ছে তোমার নিরক্ষরেখার দক্ষিণ দিকে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যভাগে স্টেপ অঞ্চল অবস্থিত। এটা তারপর কি আছে অবস্থান? দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার আন্দিজ পর্বতে বৃষ্টিছায়া অঞ্চলে স্টেপ জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য কি? সমুদ্র থেকে দূরে থাকার জন্য অভ্যন্তরে অবস্থিত বলে এই জলবায়ু চরম ভাবাপন্ন। এই জলবায়ু অঞ্চল উত্তর দক্ষিণে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, তাই এই অঞ্চলে মেরু সীমান্তে এবং উপক্রান্তীয় সীমান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায়। এরপর দেখো কি আছে উষ্ণতা হচ্ছে এই অঞ্চলে গ্রীষ্মকাল উষ্ণতার গড় মেরু সীমান্তে 15.5 ডিগ্রি সেলসিয়াস থেকে উপক্রান্তীয় সীমান্তে 26 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। সমগ্র অঞ্চলের সর্বাধিক উষ্ণতা 38 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে মেরু সীমান্তের উষ্ণতা -27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। কোনো কোনো অঞ্চলে -40 ডিগ্রি সেলসিয়াস নেমে যায়। বৃষ্টিপাত এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম। এখানে 25 সেন্টিমিটারের থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে মাঝে মাঝে ঝড় সহ পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় মৌসুমী এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য। তাহলে মৌসুমী এবং ভূমধ্যসাগরীয় দুটো একসঙ্গে। তাহলে দেখো মৌসুমী কোনটা? বিস্তৃতি বলছে দক্ষিণ গোলার্ধে 10 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ আমেরিকা। তাহলে দেখো মৌসুমী জলবায়ু কিন্তু দক্ষিণ আমেরিকা দেখতে পাওয়া যাচ্ছে, জলবায়ু দেখা যায়। অবস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের পূর্ব উপকূলে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে। জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু তোমার জলভাগ দিয়ে আসে, ফলে এই বায়ু শুষ্ক এবং বৃষ্টিপাত ঘটায় না। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু জলভাগের উপর দিয়ে আসে, ফলে এই বায়ু আর্দ্র বৃষ্টিপাত ঘটায়। এবারে উষ্ণতা বলছে গ্রীষ্মকালে গড় উষ্ণতা 30 থেকে 32 সেলসিয়াস এবং শীতকালের গড় উষ্ণতা 19 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বলছে বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 100 থেকে 200 সেন্টিমিটার এবং বৃষ্টিপাত তোমার গ্রীষ্মকালে হয়ে থাকে। এবার ভূমধ্যসাগরীয় দেখো কোথায় দেখতে পাওয়া যায়? 30 থেকে 45 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বিস্তৃত। অবস্থান হচ্ছে দক্ষিণ আমেরিকার চিলির মধ্যাংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজ করে। জলবায়ুর বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। খ হচ্ছে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। তো গ হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কম। ঘ হচ্ছে প্রায় সারা বছরই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে। এবার দেখো উষ্ণতা বলছে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়। শীতকালীন আবহাওয়া মৃদুভাবাপন্ন এবং এই সময় গড় উষ্ণতা 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হয়। গ হচ্ছে গ্রীষ্ম এবং শীতে উষ্ণতার প্রসার প্রায় 15 ডিগ্রি
ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর হচ্ছে বৃষ্টিপাত, হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের জন্য বায়ুচাপ বলয়গুলি স্থান পরিবর্তন করে, তাই শীতকালে এই অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমী বায়ু প্রবাহিত হয়। এই বায়ু সাগরের ওপর দিয়ে আসে, ফলে এই বায়ু প্রবাহ ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার। গ্রীষ্মকালে এই অঞ্চলে আয়ন বায়ু প্রবাহিত হয়। এই বায়ু স্থলভাগের উপর দিয়ে বয়ে আসে এবং শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, ফলে এই বায়ু প্রবাহে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। তাহলে এই গেল তোমার বৃষ্টিপাতের পরিমাণ। তারপর দেখো কি আছে, বৃষ্টিপাত দক্ষিণ আমেরিকার মৌসুমি সেলভা অরণ্য বা অ্যামাজন অরণ্য সম্পর্কে লেখো। তাহলে দেখো সেলভা অরণ্য বা অ্যামাজন অরণ্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দিক, আমাদের পৃথিবীর ফুসফুস বলা হয়। তাহলে দেখো সেলভা বা চিরাহরিত বৃক্ষের বনভূমি বা অ্যামাজন অরণ্য এই একই জিনিস। বলছে নিরক্ষরেখার উভয় দিকে বিশেষত অ্যামাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়ে এই বনভূমি দেখা যায়। এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত, উষ্ণতা এবং বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 300 সেন্টিমিটার। কোনো কোনো স্থানে প্রায় 1000 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। এখানে ঘন চিরহরিত গাছের বনভূমির সৃষ্টি হয়েছে। এই অরণ্যের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে। অ্যামাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম এবং নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতীয় উপমহাদেশের দ্বিগুণেরও বেশি। এখানকার গাছগুলোর পাতা বড় এবং শক্ত। গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যেন মনে হয় অরণ্যের উপর চাঁদোয়ার মতো ঢেকে আছে। এই অরণ্যে বৃক্ষ শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশে স্যাঁতস্যাঁতে প্রকৃতির দুর্গম এবং অপ্রবেশ্য সেলভা অরণ্যের এই পরিবেশ ফান, ছত্রাক, শৈবাল এবং বিভিন্ন ধরনের আগাছার সাথে বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড়, জোঁক প্রভৃতি জীবজন্তু কিন্তু দেখা যায়। এছাড়া এই অঞ্চলের নদীতে মাংসাশী পিরানহা মাছ, কুমির দেখা যায়। তাহলে এই হচ্ছে তোমার এই অ্যামাজন বনভূমি বা সেলভা অরণ্য বা চিরহরিত বৃক্ষের বনভূমির সম্পর্কে পরিচয়। এরপর দেখো যেটা আছে সেলভা অরণ্যের প্রধান উদ্ভিদগুলির নাম লেখো। তাহলে এখানে যে সমস্ত উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় সেই উদ্ভিদগুলির নাম দেখো। উদ্ভিদগুলো যাই হোক সবই কিন্তু চিরহরিত, অর্থাৎ সারা বছর কিন্তু তোমার গাছের পাতা সবুজ থাকে। তাহলে সেলভা অরণ্যের চিরহরিত উদ্ভিদ জন্মায়। এই অরণ্যের তোমার উদ্ভিদগুলোর নাম হলো রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট, মেহগনি, পাম, রবার, কোকো, বাঁশ প্রভৃতি। তাহলে এই হচ্ছে এই অঞ্চলের উদ্ভিদের নাম। এরপর দেখো আছে যেটা সেলভা অরণ্যের ওপরটা চাঁদোয়ার মতো কেন? তাহলে চাঁদোয়ার মতো তার কারণ কি, এখানে তোমার যে ঘন সন্নিবিষ্ট উদ্ভিদ তাদের মধ্যে সূর্যালোকের তোমার প্রতিযোগিতার জন্য চাঁদোয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। দেখো হচ্ছে নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত অ্যামাজন নদীর অববাহিকার অধিকাংশ জুড়ে অবস্থান করছে চিরহরিত সেলভা অরণ্য। এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 300 সেন্টিমিটার। কোথাও আবার 100 সেন্টিমিটারও বেশি বৃষ্টি হয়। তাই এখানে চিরহরিত গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে। এই অরণ্য পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য, যা ভারতীয় উপমহাদেশের আয়তনের দ্বিগুণ। এই অরণ্যের গাছগুলো ঘন সন্নিবিষ্ট এবং গাছের পাতাগুলো বড় শক্ত, তাই পাতাগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছাতে বাধা দেয়। মনে হয় অরণ্যের ওপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে। সূর্যের আলো পৌঁছানোর জন্য অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে থাকে। এই পরিবেশে ফান, ছত্রাক, শৈবাল এবং আগাছা জন্মায়। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার সেলভা অরণ্যের চাঁদোয়ার মতো অবস্থা। এরপর দেখো সেলভা অরণ্যকে বা অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? তাহলে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? কারণ এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন হয়। দেখো সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ অ্যামাজন নদীর অধিকাংশ স্থান জুড়ে রয়েছে চিরহরিত বৃক্ষের অরণ্য। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 300 সেন্টিমিটার। ফলে এখানে এক গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে। এই অরণ্যের নাম সেলভা। এই অরণ্যের বিপুল সংখ্যক উদ্ভিদ পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে। তাহলে এটা গেল তোমার পৃথিবীর ফুসফুস। এরপর দেখো আছে মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? তার কারণ হচ্ছে তোমার ওই বায়ু প্রবাহ পশ্চিম দিকে তোমার ওই মরুভূমির সৃষ্টি হয়েছে। দেখো মহাদেশের পশ্চিমে তার কারণ হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিপথে সুউচ্চ আন্দিজ পর্বত অবস্থান করায় এই বায়ু বাধা পায়। ফলে পর্বতের পশ্চিম অংশে প্রায় বৃষ্টি হয় না বললেই চলে। এটি বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। তাই দেখা যায় দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে।
এরপর আছে পম্পাস অঞ্চল। দেখো এটা তৃণভূমি অঞ্চল। আমরা এতক্ষণ অ্যামাজন সম্পর্কে জানলাম, অ্যামাজন জঙ্গল সম্পর্কে। এবার দেখো পম্পাস। উত্তর আমেরিকার তৃণভূমি হচ্ছে প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, আফ্রিকার ভেল্ট, অস্ট্রেলিয়ার ডাউন্স। তাহলে পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। তাহলে দেখো পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ মানে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, এগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে দেখো পম্পাস তৃণভূমির ভূপ্রকৃতি। যে পম্পাস তৃণভূমি অঞ্চল নদীবাহিত পলি মৃত্তিকা এবং বায়ুবাহিত লোহেস মৃত্তিকা নিয়ে গঠিত হয়েছে। এই অঞ্চল সমভূমি হলেও কোথাও কোথাও ছোট ছোট পাহাড় টিলা দেখা যায়। সমগ্র পম্পাস অঞ্চল পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু। পারানা এবং প্যারাগুয়ে এই অঞ্চলের প্রধান দুটি নদী। এই দুটি নদী আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্স শহরের কাছে উরুগুয়ের সাথে মিলিত হয়ে লা প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে পড়েছে। আর জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ দেখো বলছে যে এই অঞ্চলে সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এখানকার জলবায়ু বেশ আরামদায়ক। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম, 50 থেকে 100 সেন্টিমিটার। এই বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকে বেশি হয়। এই অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম হচ্ছে পম্পেরো। ঠিক আছে। এরপর দেখো বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে। তবে পূর্ব দিকে বৃষ্টিপাত তুলনায় বেশি হওয়ার জন্য তৃণভূমির মাঝে কোথাও কোথাও পপলার ও ইউক্যালিপটাস গাছ দেখা যায়। বর্তমানে এই তৃণভূমি অঞ্চলের অধিকাংশই পরিবহন এবং কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার পম্পাস তৃণভূমির প্রাকৃতিক পরিবেশ। এরপর পম্পাস তৃণভূমি অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ। আর্থসামাজিক পরিবেশ মানে তোমার কৃষিকাজ, পশুপালন, সম্পদ, শিল্প, এগুলো সব বলতে হবে। তাহলে কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার নদীবাহিত উর্বর পলি মৃত্তিকা পরিমিত কৃষিকাজের পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। আর্জেন্টিনায় এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় কৃষিকাজ হওয়ায় এখানকার উৎপাদনের পরিমাণ বেশি। পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। ঠিক আছে। এর পশুপালন দেখো, পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী। এখানকার পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলা হয়। আমরা এস্টেনসিয়া সম্পর্কে আগে একটা তোমার টিকা আলোচনা করলাম। ঠিক আছে। অধিবাসীরা প্রধানত মাংস এবং দুধের জন্য পশুপালন করে। এই অঞ্চলের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু এবং দক্ষিণ পশ্চিমে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয়। আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। এখানে প্রধানত দুগ্ধ প্রদানকারী গরু প্রতিপালন করা হয়। বুয়েন্স এয়ার্স প্রদেশের দক্ষিণ পূর্ব অংশই পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র। আর্জেন্টিনার প্রায় 40% ভেড়ায় বুয়েন্স এয়ার্স প্রদেশে প্রতিপালিত হয়। পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গোমাংস, মাখন, পনির, চিজ, পশম, চামড়া, চর্বি বিদেশে রপ্তানি হয়। মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এবার দেখো খনিজ সম্পদ বলছে এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। এই জন্য এখানে বড় কোনো শিল্প গড়ে ওঠেনি। এখানে পর্যাপ্ত পরিমাণে পশুজাত ও কৃষিজাত দ্রব্য পাওয়া যায়। এগুলিকে ভিত্তি করে এখানে খাদ্য প্রক্রিয়াকরণ এবং অন্যান্য শিল্প গড়ে উঠেছে। পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ, পনির, মাখন, ঘি, চিজ প্রভৃতি দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। তাহলে এই গেল তোমার আর্থসামাজিক পরিবেশ। এরপর দেখো পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? যদি এটা তোমার আমরা কিছুক্ষণ আগে পড়লাম, কারণ এখানে প্রচুর পরিমাণে শস্য উৎপাদিত হয়, তাই তোমার তো এখানে শস্য ভাণ্ডার বলা হয়। তবুও একবার দেখো দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলছে, তার কারণ কি? পম্পাস অঞ্চলের 4 নজেন জাতীয় মাটি অত্যন্ত উর্বর। 2 হচ্ছে এখানকার সমতল ভূমি কৃষিকাজের পক্ষে উপযোগী। 3 হচ্ছে এই অঞ্চলে সারা বছরের উষ্ণতা মৃদু এবং বৃষ্টিপাত ও পরিমিত হয়। 4 হচ্ছে এই অঞ্চলের ভূগর্ভস্থ জল ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে বলে তা সহজে উত্তোলন করা, জলসেচ করা যায়। 5 হচ্ছে এখানকার কৃষি খামারের আয়তন বেশি, তাই যান্ত্রিক চাষ করার সুবিধা হয়। 6 হচ্ছে এই সকল সুবিধা থাকায় পম্পাস অঞ্চলে গম, ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা প্রকার ফল, শাকসবজি প্রচুর পরিমাণে জন্মে। তাই এই পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। এরপর দেখো পম্পাস অঞ্চল পশুপালনে যথেষ্ট উন্নত কেন? তাহলে যেমন একদিকে কৃষি উন্নত হচ্ছে, অন্যদিকে পশুপালনেও কিন্তু উন্নত। তার কারণ কি? তার কারণ হচ্ছে পম্পাস অঞ্চল পশুপালনে যথেষ্ট উন্নত। দক্ষিণ আমেরিকার মধ্যে পম্পাস অঞ্চল পশুপালনের শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে, কারণ এই অঞ্চলের অধিবাসীরা দুধ এবং মাংস পাওয়ার জন্যই পশুপালন করে। এই অঞ্চলের পূর্ব দিকে যেখানে বেশি বৃষ্টি হয় সেখানে অপেক্ষিত লম্বা ঘাস জন্মায় এবং সেখানে গবাদি পশু পালন করা হয়। আর দক্ষিণ পশ্চিমে যেখানে কম বৃষ্টি হয় এবং ছোট ঘাস জন্মায় সেখানে ভেড়া পালন
করা হয়। আন্দিজের পাদদেশে গবাদি পশু পালিত হয় এবং বুয়েন্স এয়ার্স অঞ্চলে আর্জেন্টিনার প্রায় 40% ভেড়া পালিত হয়। পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মাখন, পনির, চিজ, মাংস, পশম বিদেশে রপ্তানি হয়। মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এরপর দেখো যেটা আছে পম্পাস, তারপরে কম্পোস্ট তৃণভূমি এবং গ্রান চানো তৃণভূমির মধ্যে পার্থক্য লেখো। তাহলে পম্পাস তৃণভূমি এবং গ্রান চানো তৃণভূমির মধ্যে পার্থক্য কী আছে? বলছে নিরক্ষরেখার দক্ষিণে ব্রাজিলের উচ্চভূমিতে অবস্থিত ক্রান্তীয় তৃণভূমির নাম হচ্ছে কম্পোস্ট তৃণভূমি। অন্যদিকে তোমার ব্রাজিলের উচ্চভূমির দক্ষিণে প্যারাগুয়ে নদী উপত্যকায় অবস্থিত হয়েছে তোমার গ্রান চানো তৃণভূমি। তার ক্যাম্পোস তৃণভূমিতে এখানকার তৃণভূমি উচ্চতায় বেশ লম্বা হয়। তৃণাঞ্চলের সঙ্গে বিচ্ছিন্নভাবে শাল জাতীয় পর্ণমোচী গাছ দেখা যায়। অন্যদিকে গ্রান চানো তৃণভূমিটি দেখতে শুকানো হলদে রঙের, কিন্তু বৃষ্টি পড়লে রং সবুজ হয়। মাঝে মাঝে কুঠার ভাঙা গাছ, বাবলা জাতীয় গাছ কিন্তু এখানে জন্মায়। তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তাহলে এতদূর পর্যন্তই দেখো, আমি দক্ষিণ আমেরিকা সম্পর্কে যতদূর পারলাম তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।